সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিং এ রয়েছে নেহা। ধরো একটা জায়গা যেখানে তুমি গেছো এবং তুমি জানো সেখানে এখন কোনো ট্রেন চলে না, কিন্তু তুমি সেখানে দাঁড়িয়ে অনুভব করতে পারছো ট্রেন আসলে যে একটা ভাইব্রেশন হয় মাটিতে, ঠিক সেই রকম তুমি তার সাথে ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছ। এমন একটা সিচুয়েশন যদি তোমার সঙ্গে ঘটে, তুমি সেই সিচুয়েশনে কি করবে? আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই হচ্ছে আমাদের আজকের প্রথম ঘটনার একটা ছোট্ট পার্ট। আজকের এই প্রথম ঘটনাটা শুনে তোমাদের একদম অন্য রকমই লাগতে চলেছে, তাই আর একদম দেরি করব না। আশা করছি চুপটি করে বসে পড়েছো, কানে হেডফোনটা লাগিয়ে নিয়েছো। চলো ঘটনাটা শুরু করা যাক। তবে ঘটনা শুরু করার আগে বলে দিই, তোমাদের আজকের দ্বিতীয় ঘটনাটা যেটা আছে সেটা একটা ডেলিভারি বয়কে কেন্দ্র করে, সেটাও তোমাদের দারুণ লাগতে চলেছে। এবার আমরা চলে যাই প্রথম ঘটনাতে। আমি জানি না আপনি আমার এই লেখা পড়বেন কিনা, কিন্তু ঘটনাটা একবার বলেই ফেলতে চাই। অনেকদিন ধরেই ভেতরে চাপা ভয় আর অস্বস্তি জমে আছে। আমি নিজের নাম প্রকাশ করতে চাই না, তবে আপনি চাইলে এটাকে আমাদের এই পরিবারে শেয়ার করতে পারেন। ঘটনাটা আমার নিজের জীবনের, প্রায় 7-8 বছর আগের। তখন আমি কলেজে পড়তাম। আমার বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে, যেখানে একটা পুরনো রেল ব্রিজ আছে। সেই ব্রিজটার নাম হয়তো অনেকেই চেনে না, কারণ বহু বছর ধরেই ওটা বন্ধ হয়ে আছে। ট্রেন আর এখন ওই লাইন দিয়ে যায় না, কিন্তু আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা আছে, যা ওই পুরনো ব্রিজটার একেবারে পাশ দিয়ে চলে গেছে। আর ঠিক সেখানেই ঘটেছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। সে সময় আমি প্রায়ই বাইক নিয়ে রাতে ফিরতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে বা শহর থেকে পড়াশোনার বই কিনে। সাধারণত আমি চেষ্টা করতাম 10টার মধ্যে বাড়ি ফেরার, কারণ বাড়ির লোক চাননি আমি খুব রাত করে বাড়ি ফিরি। কিন্তু সেদিন একটা কারণে দেরি হয়ে গিয়েছিল। ভালো করে মনে আছে, ডিসেম্বর মাসের ঠান্ডা হাওয়া বইছে, আকাশে হালকা কুয়াশা। আমি তখন বাইক নিয়ে ফিরছি। সময় হবে প্রায় 11:30। যখন পুরনো ব্রিজটার কাছে পৌঁছালাম, তখন আশেপাশে আর তেমন কিচ্ছু নেই। গ্রামটা অনেকটা পেছনে, সামনে শুধু মাঠ আর নদীর ধারে সেই বিশাল সেতু। দিনে জায়গাটা যতটা স্বাভাবিক মনে হয়, রাতে ঠিক উল্টো। ব্রিজটার চারপাশে যেন এক ধরনের চাপা অন্ধকার জমে থাকে। শব্দগুলো কেমন অস্বাভাবিক লাগে। আমি সেদিনও ভয় পেলাম না প্রথমে, কারণ আমি এই রাস্তা দিয়ে কয়েকবার এসেছি। কিন্তু ঠিক ব্রিজটার গায়ে পৌঁছানোর সময় হঠাৎ করেই আমার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। বিষয়টা নর্মাল মনে করেই আমি প্রথমে অতটা গুরুত্ব দেইনি। ভাবলাম হয়তো তেলের সমস্যা বা চোখ আটকে গেছে। বাইক চালিয়ে রাস্তার ধারে দাঁড় করালাম। মোবাইলের টর্চ জ্বালিয়ে চেক করতে শুরু করলাম। ঠিক তখনই আমি একটা শব্দ শুনতে পেলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো নদীর ধারে হাওয়ার শব্দ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে স্পষ্ট বুঝলাম এটা ট্রেনের হুইসেলের শব্দ, পুরনো ইঞ্জিনের মতো, সেই তীব্র সিটি। সঙ্গে সঙ্গে ধীরে ধীরে একটা গর্জনের আওয়াজও কানে আসতে লাগলো। আমার বুক কেঁপে উঠল, কারণ আমি জানি এই লাইনে বহু বছর আগে থেকেই কোনো ট্রেন চলে না। রেল লাইনটা বন্ধ, আর ব্রিজটা এখন শুধু ভগ্নাবশেষের মতো দাঁড়িয়ে আছে। তাহলে এই হুইসেল আর গর্জন কোথা থেকে আসছে? আমি দাঁড়িয়ে কান খাড়া করলাম। শব্দটা আসছে সরাসরি ব্রিজের দিক থেকে। মনে হচ্ছে একটা ভারী মালগাড়ি যেন
ব্রিজের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। কাঁপন ধরা শব্দ, লোহার চাকা আর রেলের ঘর্ষণের শব্দ। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কোথাও আলো নেই, কোনো ইঞ্জিন নেই, ব্রিজটা একেবারে ফাঁকা। কিন্তু শব্দটা যেন বাস্তবের মতো চারপাশ কাঁপিয়ে এগিয়ে চলেছে। আমি ভয়ে ভয়ে গিয়েছিলাম। মোবাইলের আলো নিয়ে চারিদিকে তাকালাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। শব্দটা ধীরে ধীরে জোরালো হলো, যেন আমার পাশ দিয়ে একটা অদৃশ্য ট্রেন চলে গেল। পুরো সময়টাই আমি একেবারে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল দৌড়ে পালাবো, কিন্তু শরীর যেন কাজ করছিল না। প্রায় 1 মিনিট পর শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর সব নিস্তব্ধ হয়ে গেল। শুধু কুয়াশার মধ্যে ঝিঝি পোকার শব্দ। আমার বাইক তখনও বন্ধ অবস্থায় দাঁড়িয়ে। হঠাৎ অবিশ্বাস্যভাবে বাইকটা নিজে থেকে স্টার্ট হয়ে গেল। আমি চমকে উঠলাম। কোনো চাবি ঘোরায়নি, কিছু করিনি, কিন্তু ইঞ্জিন গর্জে উঠল। সেদিন আমি 1 মুহূর্ত দেরি করিনি। বাইকে লাফিয়ে উঠে যত দ্রুত সম্ভব সে জায়গাটা ছেড়ে বেরিয়ে এসেছিলাম। বাড়ি পৌঁছে আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ ভেবেছিলাম সবাই ঠাট্টা করবে বা বলবে আমি কল্পনা করেছি। কিন্তু মনের ভেতরে এই রাতের শব্দ এখনো অক্ষরে অক্ষরে বাজে। অনেক বছর হয়ে গেছে, আমি আজও ওই শর্টকাট রাস্তা দিয়ে রাতে যাই না। পরে অবশ্য আমি শুনেছি আমাদের গ্রামের আরো কয়েকজন এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কেউ নাকি শুনেছেন কান্নার আওয়াজ, কেউ আবার বলেছে তারা ব্রিজের ওপর এক লোককে হাঁটতে যেতে দেখেছেন, যিনি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছেন। গ্রামের বৃদ্ধরা বলেন সেই ব্রিজে বহু বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটা ট্রেন মাঝ ব্রিজেই লাইনচ্যুত হয়ে পড়ে, আর তাতে বহু মানুষ মারা যায়। সেই থেকেই নাকি জায়গাটা অশরীরী হয়ে আছে। আমি তখন অনেক ছোট, তাই দুর্ঘটনার গল্পগুলো কেবল লোকমুখে শুনেছিলাম। কিন্তু যেদিন নিজে শব্দটা শুনলাম, সেদিন থেকে মনে হলো এসব গুজব হয়তো গুজব নয়। এরপর অনেকদিন আমি বিষয়টা চাপা রাখলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৌতূহল বাড়তে লাগলো। আমি ভাবলাম হয়তো সত্যিই কিছু আছে, অথবা আমার মনই আমাকে ভুল শোনাচ্ছে। কিছুদিন পর আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে বিষয়টা খুলে বললাম। প্রথমে সে হেসেই উড়িয়ে দিল, বলল আমি হয়তো টেনশনে বা অন্ধকারে কল্পনা করেছি। কিন্তু আমি যখন জোর দিয়ে বললাম বাইক নিজে থেকে স্টার্ট হয়ে গিয়েছিল, তখন তার মুখটা একটু গম্ভীর হলো। সে বলল গ্রামের আরো কিছু লোক নাকি একই জিনিস শুনেছে, যদিও সবাই ভয়ে এসব নিয়ে খোলামেলা আলোচনা করে না। আমাদের এলাকায় একটা পুরনো কাহিনী প্রচলিত আছে। বলা হয় 60-70 দশকের ওই ব্রিজে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটা যাত্রীবাহী ট্রেন হঠাৎ মাঝপথে লাইনচ্যুত হয়ে পড়ে যায় নদীতে। কত লোক মারা গিয়েছিল তার সঠিক হিসাব কেউ দিতে পারে না। সরকারিভাবে একটা সংখ্যা ঘোষণা হয়েছিল, কিন্তু স্থানীয়রা বলে মৃতর সংখ্যা তার চেয়ে অনেক বেশি ছিল। বিশেষত রাতে ঘটা এই দুর্ঘটনায় অনেকে নিখোঁজ হয়েছিল, তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটা আমি ছোটবেলা থেকেই শুনেছি, কিন্তু আমি সবসময় ভেবেছি এসব অতিরঞ্জিত কাহিনী। যেমন প্রত্যেক গ্রামেই একাত্রা ভৌতিক ঘটনা থাকে বা গল্প থাকে। কিন্তু সেদিন সেই শব্দ শোনার পর আর বাইকের অদ্ভুত আচরণ দেখার পর আমি আর এইসব গল্পকে একেবারে গুজব হিসেবে উড়িয়ে দিতে পারতাম না। আমার বন্ধু বলল সাহস থাকলে আবার ওই জায়গায় যাওয়া উচিত, তবে এবারে একা নয়। আমি ভেতরে ভেতরে দ্বিধায় ছিলাম, কিন্তু কৌতূহল কম ছিল না। তাই ঠিক হলো আমরা দুজনে একসঙ্গে একদিন রাতে যাব। পরের সপ্তাহে একটা সুযোগ এলো, শীতকালের রাত। আমরা ঠিক করলাম বাইক নিয়ে বের হব। রাত তখন প্রায় 10:30। চারপাশে কুয়াশা জমে গেছে, রাস্তায় প্রায় কেউ নেই। আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। আমি বাইক চালাচ্ছিলাম আর আমার বন্ধু পেছনে বসেছিল।
যখন ব্রিজটার কাছে পৌঁছালাম তখনই বুকটা কেঁপে উঠল। আগের অভিজ্ঞতা মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু বন্ধুর সাহস আমাকে কিছুটা ভরসা দিল। আমরা দাঁড়ালাম ব্রিজটার একেবারে ধারে, যেখান থেকে নদীটা বেশ পরিষ্কার দেখা যায়। প্রথমে সব স্বাভাবিকই লাগছিল, কেবল হালকা হাওয়ার শব্দ আর দূরে নদীর কুলকুল ধ্বনি। আমি বন্ধুকে বললাম, দেখছিস তো কিছুই নেই, সব গুজব। সে হাসতে যাচ্ছিল। হঠাৎই তখন আবার সেই হুইসেল বাজলো। আমরা দুজনে একসঙ্গে থমকে গেলাম। শব্দটা ঠিক আগের মতো একেবারে স্পষ্ট। আমাদের চোখের সামনে ফাঁকা ব্রিজ, অথচ মনে হচ্ছে একটা ট্রেন গর্জন করতে করতে চলে আসছে। বন্ধুর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে চুপচাপ আমার হাত চেপে ধরল। আমি বাইকের ইঞ্জিন বন্ধ করেছিলাম, কিন্তু এবার কোনো কারণে বাইকটা নিজে থেকেই একবার কেঁপে উঠল, যেন ভেতরে কেউ হঠাৎ স্টার্ট করার চেষ্টা করছে। আমি হতবাক। আমরা তখনও দাঁড়িয়ে আছি, আর শব্দটা যেন আমাদের পাশ দিয়ে চলে গেল। হাওয়ার সঙ্গে কেমন একটা অদ্ভুত কাঁপুনি। মনে হচ্ছিল অদৃশ্য একটা ভারী জিনিস সত্যি ব্রিজের উপর দিয়ে ছুটে গেল। তারপর আবার সব নিস্তব্ধ। আমরা কিছুক্ষণ একদম চুপ করে দাঁড়িয়ে থাকলাম। কেউ কিছু বলার সাহস পাচ্ছিলাম না। শেষে আমার বন্ধু ফিসফিস করে বলল, চল এখান থেকে চলে যাই। আমরা দ্রুত বাইকে উঠে সেখান থেকে চলে এলাম। বাড়ি ফেরার পর আমরা দুজনেই অবাক হয়ে বুঝলাম ঘটনাটা একেবারে একই রকমই হয়েছে, যেমনটা আমি প্রথম রাতে দেখেছিলাম। এবার আর কল্পনা বলার উপায় নেই, কারণ দুজনেই একই জিনিস দেখেছি। তারপর থেকে আমার বন্ধু আর আমি এই নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা বুঝলাম এটার সঙ্গে নিশ্চয়ই পুরনো দুর্ঘটনার কোনো সম্পর্ক আছেই আছে। সেই রাতে যেসব মানুষ প্রাণ হারিয়েছিলেন, হয়তো তাদের কোনো অশান্ত আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। সমস্যা হলো, আমাদের গ্রামের আরো কয়েকজন মানুষ এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কেউ কেউ রাতে কান্নার শব্দ শুনেছেন, যেন অনেক মানুষ একসঙ্গে আর্তনাদ করছে। আবার কেউ কেউ দেখেছেন ব্রিজের ওপর দিয়ে সাদা কাপড় পরা এক মহিলাকে হাঁটতে। আবার সে হঠাৎ মিলিয়েও যায়। এসব গল্প শুনলে একেবারে গায়ে কাটা দেয়। অথচ আশ্চর্য ব্যাপার হলো, দিনের বেলা জায়গাটা একেবারে স্বাভাবিক লাগে, যেন কিছুই হয়নি। এরপর থেকে আমি আর আমার বন্ধু বেশ কিছুদিন ওই রাস্তায় যাইনি। আমরা দুজনেই বুঝেছিলাম বিষয়টা নিয়ে খেলা করা বা কৌতূহল মেটানোর জন্য আবার ঝুঁকি নেওয়া উচিত নয়। কিন্তু মানুষকে তো আর সবকিছু চুপচাপ বলা যায় না। গ্রামের কয়েকজনের সঙ্গে যখন কথায় কথায় বিষয়টা উঠে এলো, তখন আমরা অবাক হয়ে দেখলাম যে প্রায় সবারই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। একজন বৃদ্ধ বললেন, তিনি একবার ভোর 4টের সময় ওখান দিয়ে যাচ্ছিলেন মাছ ধরতে। হঠাৎ তিনি দেখেন ব্রিজের মাঝ বরাবর একটা লোক দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ভ্রমণকারী বা কেউ বসে বিশ্রাম নিচ্ছে, কিন্তু যখনই তিনি কাছে গিয়ে তাকালেন, দেখলেন সেই লোকটি ধীরে ধীরে এক পাশ সরে গেল আর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আশ্চর্যের ব্যাপার হলো, লোকটার কোনো শব্দ শোনা যায়নি, আর কয়েক সেকেন্ড পরেই সেখানে কেউ নেই। আরেকজন মাঝবয়সী মানুষ জানালেন, তিনি নাকি রাতের বেলা প্রায়শই ট্রেনের আলো দেখতে পান। দূর থেকে মনে হয় যেন হেডলাইট জ্বলে আসছে, কিন্তু কানে এলে সব মিলিয়ে যায়। এটা তিনি একা নন, আরো দু একজন নাকি একাধিকবার দেখেছেন। এসব ঘটনা শোনার পর মনে হলো এটা নিছকই কোনো মানসিক বিভ্রম নয়। অনেক মানুষ একই জিনিস দেখেছে, শুনেছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে। আমি তখন কলেজে পড়ি, তাই স্বাভাবিকভাবেই ভেতরে একটা দুঃসাহসী মন কাজ করছিল। আমি সিদ্ধান্ত নিলাম এই ঘটনাগুলো আরো কাছ থেকে বোঝার চেষ্টা করব। যদিও ভয়টা মাথার ভেতর সবসময় ছিল,
তবুও মনে হচ্ছিল যদি সত্যি কিছু থাকে তবে সেটাকে একবার মুখোমুখি হতে হবে। এক রাতে আমি আবার সেই শর্টকাট পথ ধরে গেলাম, তবে এবার একা নয়, আরো দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে বেরোলাম। আমরা ইচ্ছে করে একটু লেট করলাম যাতে অনেকটা রাত হয়। সময় তখন প্রায় 1টা বাজে। ঠান্ডা হাওয়া বইছে, চারপাশে নিস্তব্ধতা। আমরা বাইকগুলো ব্রিজের উপর দাঁড় করালাম। 3 জনই একসঙ্গে দাঁড়িয়ে আছি। সেদিন আমাদের ভেতরে কৌতূহলের চেয়ে ভয়টাই বেশি কাজ করছিল। তবে আমরা ঠিক করেছিলাম অন্তত আধ ঘন্টা অপেক্ষা করব। প্রথম 10 মিনিট কিছুই ঘটল না, শুধু নদীর শব্দ আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমরা টর্চ জ্বালিয়ে ব্রিজটার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার এক বন্ধু ফিস ফিস করে বলল, দেখছিস মাঝখানে কি নড়ল? আমরা একসঙ্গে তাকিয়ে রইলাম। কুয়াশার মধ্যে সত্যি যেন একটা ছায়ামূর্তি নড়ে উঠল, খুব অস্পষ্ট কিন্তু মানুষের মতো আকৃতি। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেটি হঠাৎই ডান দিকে সরে গেল আর অদৃশ্য হয়ে গেল। আমরা 3 জনই একে অপরের দিকে তাকালাম। কেউ কোনো কথা বলল না। বুকের ভেতর ধড়ফড়ানি বেড়ে গেছে। এরপর ঠিক আগের মতো আবার সেই হুইসেলের শব্দ শোনা গেল, এবার যেন আরো জোরে, আরো কাছে। আমরা 3 জনেই একেবারে অবাক। চারপাশে আলো নেই, কোনো ট্রেন নেই, কিন্তু শব্দটা কানে বাজছে। সঙ্গে লোহার গর্জন, লোহার ঘর্ষণ। মনে হচ্ছিল ব্রিজটা যেন কেঁপে উঠছে। আমাদের পায়ের তলায় কেমন একটা কম্পন অনুভূতি হচ্ছিল। এটা কি সত্যিই কল্পনা? 3 জনের একসঙ্গে একই অনুভূতি পাচ্ছি? এটা কি আদৌ সম্ভব? আমার একজন বন্ধু ভয়ে কেঁপে উঠল, বলল, চল পালাই। কিন্তু আমি থেমে গেলাম। হঠাৎ মনে হলো যদি সত্যি কিছু থাকে তবে সেটা একবার দেখাই উচিত। আমি ব্রিজের প্রথম ধাপে কয়েক কদম এগোলাম। বাকি 2 জন আমাকে টানছিল, কিন্তু আমি দাঁড়িয়ে গেলাম। শব্দটা তখনও চলছে, যেন আমার পাশ দিয়ে একটা অদৃশ্য ট্রেন চলে যাচ্ছে। একটা সময় মনে হলো কুয়াশার মধ্যে যেন হঠাৎ আলো ঝলসে উঠল। 1 সেকেন্ডের জন্য আমি দেখলাম যেন একটা হেডলাইট আমার দিকে আসছে। আমি চোখ ঢেকে নিলাম। আবার চোখ খুলতে কিছু নেই, শুধু অন্ধকার আর কুয়াশা। আমার হাত কাঁপছিল, শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। আমি দৌড়ে পেছনে এসে বন্ধুদের সঙ্গে মিললাম। আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি, বাইকে উঠে সেখান থেকে ছুটে পালালাম। ওই রাতের পর থেকে আমি বুঝলাম এই জায়গাটা একেবারেই সাধারণ নয়। এখানে এমন কিছু আছে যেটা বোঝার মতো নয়। পরের দিন থেকে আমার মধ্যে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে লাগলো। মনে হচ্ছিল সবসময় কেউ আমাকে লক্ষ্য করছে। রাতে ঘুম ভেঙে যেত, মাঝে মাঝে মনে হতো যেন কান্নার শব্দ শুনতে পাচ্ছি। পরিবারের লোকেদের কিচ্ছু বলিনি, কিন্তু ভেতরে ভেতরে অস্থিরতা বাড়ছিল। এভাবে কয়েক মাস কেটে গেল। আমি আর ওই রাস্তায় যাইনি, কিন্তু প্রতিবার ব্রিজটার কথা মনে পড়লে বুকটা ধক ধক করে উঠত। মনে হতো হয়তো কোনো অশান্ত আত্মা এখনো সেখানে আটকে আছে। একদিন গ্রামেরই এক প্রবীণ ব্যক্তি আমাকে ডেকে বলেছিল, তুই নাকি ওই ব্রিজে গিয়েছিলিস? আমি চমকে গেলাম, কারণ এই ব্যাপারটা আমি কারোর কাছে খোলাখুলি বলিনি। তিনি তখন শান্ত গলায় বললেন, ওই জায়গাটা নিয়ে খেলতে নেই। অনেক মানুষ ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল, তাদের আত্মা এখনো শান্তি পায়নি, তাই আজও সেখানে সেসব শব্দ শোনা যায়। আমি কেঁপে উঠলাম। সেদিনের পর থেকে আর কোনোদিনও আমি ওই শর্টকাট রাস্তা ধরিনি। তবে এখন শুনেছি সেই সব কিছুই নেই, যা ছিল সব কেটে গেছে। যদিও এখনো মানুষ সেই দিকে যেতে ভয় পায়। যাই হোক, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে দাদা অবশ্যই তুমি শুনিও। আমি আমার নামটা বলতে চাইছি না, কিছু সমস্যা আছে, তুমি প্লিজ নামটা বলো না। তো ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তো তার এই মতামতকে আমি সম্মান জানিয়ে তার নামটা এখানে উল্লেখ করলাম না। আর তোমাদের মধ্যে কি কেউ এমন আছো
যে এই ঘটনার ব্যাপারে আগে থেকে জানতে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে কাদের এই ঘটনাটা ভালো লেগেছে, বা কারা এইরকম টাইপের ঘটনা শেয়ার করতে চাও বা তোমাদের জানা আছে, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। যারা আমাদের এই পরিবারে পুরনো তারা জানে যে আমাদের এই পরিবারে কেউ কখনো ফিরে যায় না। তো আর একদম কথা বাড়াচ্ছি না, তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আমাদের এই পরিবারকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরিয়ে দিও। আর একটা কথা, ভৌতিক কথা কোন রকম অন্ধবিশ্বাস, কোন রকম কুসংস্কার বা কোন রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব মহর্ষি পালের ঘটনাতে। চলো শুরু করা যাক। ভাই লিখছে, হ্যালো অমিতদা, আমি মহর্ষি পাল, আমি থাকি বাটানগরে। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা হলো একটা সত্যি ভৌতিক ঘটনা। আর তুমি তো জানোই আমি যেখান থেকে ভৌতিক ঘটনা শুনি না কেন তোমাকে লিখে পাঠিয়ে দিই। অনেকদিন তোমার সাথে যোগাযোগ ছিল না, আমি তোমার একজন বড় ফ্যান। তোমার ঘটনা আমি যখন শুনি তখন মনে হয় আমি সত্যি ভূতের সঙ্গে রয়েছি। তো যাই হোক, তোমার সাথে অনেক কথা হলো, এবার আমি মেইন ঘটনা শুরু করছি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার মিশর মুখ থেকে। আমার মিশর নাম সৌম্যদীপ মিত্র। আমার মাসির বাড়ি হলো যাদবপুরে। আমার মাসির বিয়ে হয় 2018 সালে, তখন আমি খুব ছোট। বিয়ের কয়েকদিন পর মিশর সঙ্গে একটি ভৌতিক ঘটনা ঘটে যা আজও মিশর মনে আছে। এবার আমি বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি বলতে শুরু করলাম। সেদিন মাসি আর মিশর বিবাহ বার্ষিকী ছিল। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন। জেঠু আলাদা থাকে, কিন্তু আমাদের বাড়ির সবাইকেই মাসিরা নেমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে। আমার মাসি মিশর বিবাহ বার্ষিকী ছিল মে মাসের 25 তারিখে। যথারীতি আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হলাম। তখন আন্দাজ সকাল 8টা বাজে। আমাদের স্টেশনের নাম হচ্ছে নুমনি। আমরা যখন মাসির বাড়ি পৌঁছালাম তখন প্রায় সকাল 10:30 বাজে। সেদিন অনেক রকম রান্না হয়েছিল, যেমন বিরিয়ানি, চিকেন কষা, নরমাল রাইস, মাছ, মিষ্টি, পাঁপড়, দই ইত্যাদি ইত্যাদি। অনুষ্ঠান যখন শেষ হয় তখন বিকেল 5টা বাজে। আমার আগাগোড়াই ভৌতিক বিষয় বা ভুতুড়ে গল্পের প্রতি ভীষণ আগ্রহ। তো খাওয়া দাওয়ার পরে আমি মিশোর সাথে ছাদে গেলাম একটু হাওয়া খাওয়ার জন্য। মিশোর সাথে কথা বলতে বলতে একটা সময় পরে মিশোকে আমি বললাম, আচ্ছা মিশো, মাসি বলছিল তোমার সঙ্গে নাকি কিছু একটা ভৌতিক ঘটনা ঘটেছে। মিশো তখন হ্যাঁ বলে ঘাড় নাড়ল। ব্যাস, এই সুযোগেরই আমি অপেক্ষা করছিলাম। এরপর আমি মিশোকে বললাম যে ঘটনাটা আমাকে বলো, আমি শুনব। এর পরের ঘটনাটা আমি মিশোর ভাষাতেই ব্যক্ত করলাম। আমাদের বিয়ের পর আমি একটা অনলাইনে ডেলিভারি বয়ের কাজ করতাম। সেটা কোন কোম্পানি সেটা আমি এখানে মেনশন করছি না। প্রায় 5-6 বছর সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ একদিন ডেলিভারি যাওয়ার জায়গাটা ছিল অনেকটা দূরে। যখন আমি বাড়ি থেকে বের হলাম তখন প্রায় বিকেল 5টা বাজে। এত দেরি হওয়ার কারণ ছিল আগে অনেকগুলো ডেলিভারি দিতে হয়েছিল। তো যখন আমি পৌঁছালাম তখন প্রায় রাত 8টা বাজে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাতে আমাদের শহর কলকাতার মতো এত লাইট বা অত লোকজন ছিল না। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা সময় পর দেখি একটা লোক রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনাকে দেখে আমি সাথে সাথে ঘড়ি দেখলাম, তখন 9টা বাজতে 10 মিনিট বাকি। কিন্তু আমাকে তো সবসময় ডেলিভারি দিতেই হবে। আমি কি করব এটা ভাবতে ভাবতে আরো বেশ কিছুক্ষণ কেটে গেল। এরপর আমি আর কিছু না ভেবে বাইকটাকে রাস্তার একধারে রেখে ব্যাগ থেকে জলের বোতল বার করলাম। এরপর সেই লোকটির সামনে এগিয়ে গিয়ে লোকটির মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ চেষ্টা চরিত্র করার পরে
লোকটির জ্ঞান ফিরল। লোকটিকে আমি বললাম যে আপনার বাড়ি কোথায়, আপনি এখানে পড়ে আছেন কেন? লোকটি বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে বলল, আমার বাড়ি এখান থেকে 10 মিনিটের দূরত্বে। আমার বেশ মায়া হয় লোকটিকে দেখে। আমি লোকটাকে বললাম, আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। দেখলাম লোকটি আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওনাকে অভয় দিয়ে বললাম, আমি একটা অ্যাপে ডেলিভারি ম্যানের কাজ করি, এখানে এসেছি ডেলিভারি দিতে। অনেকটা রাত হয়ে গেছে, এখনো ডেলিভারি দিতে হবে। আপনি চলুন, আপনাকে আমি নিরাপদে পৌঁছে দেব, কারণ আপনার যা শরীর এভাবে হেঁটে যেতে পারবেন না। লোকটি আমাকে বলল, ঠিক আছে দাদা, ধন্যবাদ, তাহলে তো আমার খুবই উপকার হয়, আপনি আমাকে পৌঁছে দিন। উনি আমাকে ধন্যবাদ দিলেন। আমি ওনাকে বললাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এরপর তিনি আমার গাড়িতে উঠলেন এবং আমি গাড়ি স্টার্ট দিলাম। কিন্তু কিছুটা দূর যেতে না যেতেই হট করে আমার মনে হলো যে বাইকটা ভীষণই হালকা। সাধারণত বাইক চালালে এবং বাইকের পেছনে কেউ বসলে বাইকটা পেছন দিক থেকে বেশ ভারী লাগে, কিন্তু এক্ষেত্রে সেটা হলো না। একটা জলজান্ত লোক বাইরের পেছনে বসে রয়েছে, তবুও কেন বাইকটা হালকা হয়ে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম যে লোকটা রাস্তার কোথাও পড়ে গেল না তো। এই ভেবে আমি গাড়ির সামনের কাচের দিকে নজর দিলাম, সেখানে কাউকেই দেখতে পেলাম না। তখন আমার মাথার মধ্যে একটা জিনিস খেলল, যদি বাইক থেকে তিনি পড়ে যেতেন তবে নিশ্চয়ই কোনো একটা আওয়াজ আমি পেতাম। আমি ভালো করে মনে করার চেষ্টা করলাম, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারলাম না যে আমি কোনো আওয়াজ পেয়েছি কিনা। তারপর লোকটা গেল কোথায়, কিন্তু আমার আর পেছনে তাকানোর বা গাড়ি ঘোরানোর মতো সাহস ছিল না। এমন সময় হুট করে আমার গাড়ি বন্ধ হয়ে গেল। আমি তাকিয়ে দেখি গাড়ির পেট্রোল শেষ। এটা কি করে সম্ভব? আমি তো কিছুক্ষণ আগেই গাড়িতে পেট্রোল ভরালাম, তবে এত তাড়াতাড়ি কি করে পেট্রোল শেষ হতে পারে? আমার মাথায় হাত পড়ে গেল। আমি বাইক থেকে নামলাম। নেমে এদিক ওদিক তাকিয়ে দেখলাম চারিপাশে অন্ধকার, কোনো জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। আমি বাইকটাকে ঠেলতে ঠেলতে পেট্রোল পাম্পের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করেই আমার বাইকটা ভারী হয়ে গেল, যেন বাইকের পেছনে অদৃশ্য কেউ একজন এসে বসল। আমি ভয় পেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছি। আশেপাশে খোঁজার চেষ্টা করছি কোনো মানুষ আছে কিনা বা কোনো গাড়ি আছে কিনা, কিন্তু আমার দুর্ভাগ্য, আশেপাশে কোনো গাড়ি নেই। এমন সময় আমার ফোনে একটা ফোন আসলো। আমি যাদের বাড়িতে ডেলিভারি দিতে যাব তিনি ফোন করেছেন। আমি ফোনটা রিসিভ করলাম। ওপার থেকে একটা কণ্ঠ বলল, আপনার তো অনেক রাত হয়ে গেল, আমার ডেলিভারি কখন দিতে আসবেন? তখন আমি ওনাকে সম্পূর্ণ কথা বললাম, আর এটাও বললাম আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, এমন একটা জায়গায় শেষ হয়েছে যে সেখান থেকে আসতে একটু সময় লাগবে। তিনি আমার প্রবলেমের কথা শুনলেন, কিন্তু আমি বুঝলাম উনি এতে বিরক্তই হয়েছেন। আমাকে বলছেন, তাড়াতাড়ি আসুন, রাত 10টা বাজে, কখনই বা ডেলিভারি দেবেন? আর আমার তো 10টার কথা শুনেই মাথায় হাত। আমি কখনই বা ডেলিভারি দিব আর কখনই বাড়ি ফিরব? আমি কোনো কিছু উত্তর দিতে যাব, তখনই দেখলাম ফোনটা কেটে গেল। হয়তো কিছু মানুষ এরকমই হয়, মানুষের সমস্যা তারা বোঝে না। যাই হোক, আমি আরো কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম। হঠাৎই বাইকের দিকে তাকাতেই আমার চোখ চড়ক গাছ। কিছুক্ষণ আগে যেখানে দেখলাম বাইকের তেল সম্পূর্ণ শেষ, এখন দেখি একদম ফুল ট্যাঙ্ক হয়ে রয়েছে। আমি অবাক হতেই যাব, হয়তো সেই সময়টুকুও পাইনি। আরো একটা চমক আমার জন্য অপেক্ষা করছিল। আমি দেখি যে লোকটার জ্ঞান ফিরিয়ে আমি তুলেছিলাম, সেই লোকটা আমার বাইকের পেছনে বসে রয়েছে। যেভাবে তাকে তুলেছিলাম ঠিক সেভাবেই। আমি ওনাকে দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। ওনাকে দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় ওনাকে বললাম, আপনি কোথায় গেছিলেন? কোথা থেকে আসলেন আবার?
আমাকে লোকটা গম্ভীর গলায় উত্তর দিল, আমি তো আপনার সাথেই ছিলাম, কিন্তু আর আপনার সঙ্গে যাব না। আমার বাড়ি চলে এসেছে, আমি এখান থেকে 10 মিনিটের রাস্তায় হেঁটে চলে যেতে পারবো। আমি বুঝতে পারলাম লোকটা কোনো মানুষ নয়। এরপরে দেখলাম লোকটি আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আর আমার গাড়িতে যেহেতু তখন ফুল ট্যাঙ্ক ছিল, আমি তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। এরপর ডেলিভারি দিয়ে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় রাত 2টো বাজে। সেদিন রাতে কাউকে কিচ্ছু বলিনি। পরদিন সকালবেলা আমার সারা গা হাত পা প্রচন্ড ব্যথা, তার সাথে ধুম জ্বর। ঠিক 1 সপ্তাহ বাদে যখন আমার জ্বর ঠিক হলো, তখন আমি বাড়ির সবাইকে কথা খুলে বললাম। সবাই কথা শুনে আমাকে বলল যেন আমি ডেলিভারির কাজটা ছেড়ে দিই। আসলে আমি নিজেও ডেলিভারির কাজটা করতে চাইতাম না, কিন্তু সেই মুহূর্তে কোনো চাকরি বাকরি ছিল না বলে বাড়িতে থেকে ওই কাজটাই করছিলাম। তবে আমি এখন কাজটা ছেড়ে দিয়েছি, এখন একটা ফার্মে কাজ করছি। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই কথা বলে আমার মেসো ঘটনাটা শেষ করলেন। আমার মেসোর কাছে এই ঘটনাটা শোনার পর আমার প্রচন্ড ভয় করেছিল। আমার জানা আরো প্রচুর ভৌতিক ঘটনা আছে, তোমাকে পরে লিখে পাঠাবো। আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো অমিতদা, ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও, অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট আরো একটি ঘটনা, আরো একটি এপিসোড বলা চলে। আশা করছি আজকের এই এপিসোডটাও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনো যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা, তারা আর দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শ্রীমান দে, সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, থার্ড কমেন্ট করেছে সুদেশনা কায়াল। 3জনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন, তন্ময়, ভারভেনা রয় লিখেছে আবার চলে এলাম দাদা তোমার গল্প শুনতে, গুড নাইট গো। তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, রেখা পাসমান, সঙ্গীতা মজুমদার, বাসন্তী মণ্ডল, বনানী রয়, কেস পাল, শিবম দাস, মোহিনী পাল, বিশ্বজিৎ সর্দার। শুভশ্রী ব্যানার্জি লিখেছে সপ্তাহে 2টো দিন অধীর আগ্রহে বসে থাকি ভাই তোমার গলায় ঘটনা শুনবো বলে। তোমার দিদির নামটা একটু হাই করে বলে দিও। হ্যালো শুভশ্রী দি। তারপরে কমেন্ট করেছে রাহুল বর্মন, শিল্পা ছেত্রী, বর্ষা রয়, রাজেশ ধামালা, তৃষ্ণা দে, রূপা নস্কর, বিশ্বজিৎ, নিবেদিতা হালদার, দীপক দাস, তন্নি হালদার, সুমিত ঘোষ, বর্ষা রয়, স্নেহা হালদার, লক্ষ্মণ সর্দার, রাহুল বর্মন, ইউদাস রয়, গীতা গোস্বামী, শিহাব শাফিরউদ্দিন, মনীষা দোয়েল, অমিতা ঠাকুর, রতন অধিকারী, সুদীপ ফোর, প্রতিমা, মলয় চক্রবর্তী, মধু, প্রতিমা দে, শঙ্কর চক্রবর্তী, রানা বিশ্বাস, অভিজিৎ দাস, সুদেশনা সিংহ রয়, প্রণব মুখার্জি, মুসলিমা খাতুন, সঙ্গমিত্র রয়, রিকা, তোতন হাজরা, সৌমেন, অভি স্টুডিও। এরকম আরো অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।